মধ্যপ্রাচ্যের যে সংকট চলছে, যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধের কারণে বিশ্বের প্রায় প্রতিটি দেশই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশও তার ব্যতিক্রম না। তো এই যুদ্ধের কারণে বিশেষ করে জ্বালানির যে সরবরাহ সেটি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং জ্বালানির মূল্য বৃদ্ধি পাচ্ছে। তো এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার বলছে যে আমাদের আগামীতে জ্বালানি সংকট অত্যাসন্ন এবং জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমি আমার সহকর্মী মাহফুজুল্লাহ বাবুর সঙ্গে আলাপ করব। বাবু, আপনি কি একটু বিস্তারিত বলবেন যে সরকার কেন বলছে সাশ্রয়ী হওয়ার জন্য? এখন মানে এটি হতেই হবে সংকট। এলএনজি আপনি জানেন যে গ্যাসে আমাদের তো আমরা এমনিতেই স্কারসিটি ছিল, ধরেন যে 2600-2700 MMCFDর মতো পার ডে সাপ্লাই আছে দেশে, যেখানে চাহিদা 3700 MMCFD বেশি। তো এই গ্যাস দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়, সার উৎপাদন হয়, কলকারখানা চলে, বাসা বাড়িতে হয়, সিএনজি স্টেশনে যায় কম্প্রেস করে। তো এলএনজির 20% সাপ্লায়ার হচ্ছে কাতার। কাতার সিম্পলি তাদের প্রসেসিং প্ল্যান্টগুলো বন্ধ করে দিয়েছে মিসাইল অ্যাটাকের কারণে। তো বিশ্বে এরকম একটা কমোডিটি যখন 20% সাপ্লাই অফ হয়ে যায়, তো তার প্রাইস যায় বেড়ে। তো বাংলাদেশকে এখন কম্পিট করে এশিয়ান দেশগুলো, জাপান, চীন, কোরিয়া, তারপরে ইউরোপ, তারা কম্পিট করে কিন্তু আপনার এই যে ক্রাইসিসে অল্টারনেটিভ সোর্স থেকে যে এলএনজি কেনার চেষ্টা করছে। আমাদের ধরেন আমরা যদি এখন সাপ্লাই বন্ধ হয়ে যায় এলএনজি এবং তেল, আমরা কতদিন চলতে পারবো? এলএনজির সাপ্লাই, এলএনজি যেগুলো লং টার্ম কন্ট্রাক্ট আছে সেগুলোর বেসিসে যদি আমরা পাই, অন্যান্য অল্টারনেটিভ সোর্স থেকে বিভিন্নভাবে আমরা নিয়ে চলতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এলএনজির এক্স্যাক্ট কয়দিন চলবো তার কোনো বিস্তারিত হিসাব সরকার দেয়নি। কিন্তু জ্বালানির ক্ষেত্রে আমরা যে ফুয়েল যেটাকে বলি, যেমন 2 সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এগুলো আছে, 3 সপ্তাহ চলার মতো অকটেনের মজুদ আছে। আর যেগুলো পাইপলাইনে আছে অলরেডি যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালী ক্রস করেছে, সেগুলো দিয়ে আরও হয়তো কয়েকদিন চলবে। কিন্তু সমস্যা হচ্ছে যদি যুদ্ধটা আপনার প্রলং করে, তখন হচ্ছে এই যে এই আজকে আমাদের যে জ্বালানি মন্ত্রী তিনি বলেছেন যে মার্চ মাসটা মোটামুটি পার হয়ে যাওয়া যাবে, তো এপ্রিলে গিয়ে একটা সংকট হতে পারে যদি যুদ্ধ না থামে। না, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন আমরা জানি যে 80টার মতো ট্যাঙ্কার ওখান থেকে ক্রস করে। তো গতকাল লেটেস্ট হিসাব বলছে যে গতকালকে মাত্র 2টি ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এখন এটা করতে গিয়ে কে চাইবে যে তার আপনার এই যে আপনার মিলিয়ন মিলিয়ন ডলারের যে জাহাজ নষ্ট হোক? তো ধরুন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই যুদ্ধ সহসা বন্ধ হচ্ছে না। ট্রাম্প যেভাবে কথা বলছে, বা ইসরায়েল অনেক আগ্রাসী, লেবানন দখল করে নিচ্ছে, ছড়িয়ে পড়ছে এটা। তো সেই প্রেক্ষিতে পুরো মানে মধ্যপ্রাচ্যই তো একটা যুদ্ধের দামামা বাজছে। কোথায় কখন মিসাইল পড়ে, ড্রোন অ্যাটাক হয়, কেউ বলতে পারছে না। তো এরকম একটা সিচুয়েশনে মনে হচ্ছে যে এটা প্রলং করবে ফর ফিউ উইকস অ্যাটলিস্ট, এবং 1 মাস বা তার বেশিও চলতে পারে। তাহলে আসলে পিকচারটা কেমন দাঁড়াবে? পিকচার এরই মধ্যে যেটা ঘটেছে, আমরা ইনফ্যাক্ট আমরা আশঙ্কা করছি না যে আমাদের দেশে মিসাইল এসে পড়বে, কিন্তু সেটার যে ইকোনমিক মিসাইলটা আমাদের কিভাবে পড়ছে দেখেন। যে ইন্টারন্যাশনাল মার্কেটে গত 2 সপ্তাহে যে ক্রুড অয়েল, যেটা অপরিশোধিত তেল, তার দাম বেড়ে গেছে প্রায় 22-23%। ফার্নেস অয়েল, যেটি দিয়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো চলে, তার দামও 30%-এর বেশি বেড়ে গেছে। আর ইউরোপিয়ান কন্ট্রাক্টগুলোতে যে ন্যাচারাল গ্যাস, যে এলএনজি, তার দাম বেড়ে গেছে আপনার 100% বেড়ে গেছিলো 4-5 দিনে। এখন সেটা ধরেন গত 2 সপ্তাহ আগে যে দাম ছিল তার চেয়ে 67% বেশি দামে ইউরোপিয়ানরা কিনছে, সেখান থেকে কম্পিট করে এশিয়ানরা কিনছে। তো আমাদের যদি সেই বিকল্প স্পট মার্কেট থেকে কিনতে হয় এলএনজি, ওইসব প্রাইসে কিনতে হবে। এটাও কিন্তু যে আপনার সেভারাল বিলিয়ন ডলার্স বেশি চলে যাবে। মানে একদিকে প্রাইস বেড়ে গেছে, আরেকদিকে পাবো কিনা তারও নিশ্চয়তা নাই, এবং এটা একটা লেন্দিও বিষয়, হুট করে তো আপনি পাবেন না যেটা রেডি আছে। আপনি ধরেন $2 বিলিয়ন বেশি খরচ করতে রাজি হয়েছেন ইকোনমি বা আমাদের জনগণের জীবনমান ঠিক রাখার জন্য, কিন্তু দেখা গেল যে আপনার যে কার্গোটা আসছে সেটি আসতে পারলো না। তার মানে আপনার দরকার হয়তো 7 দিন পরে, সেটি যদি 20 দিন পরে আসে, এই 20 দিনের যে সংকট,
এইগুলোর কথাই বলছিলেন আসলে সরকার। তো আপনাকে সর্বশেষ যে প্রশ্নটা করতে চাই যে সামার আসছে, মানে অলরেডি গরম পড়ে গেছে, আমরা আমাদের ফ্যান চালাতে হচ্ছে, হয়তো কোথাও কোথাও এসি চালানো শুরু হয়ে গেছে। তো এই যে সামারে যে একটা সংকট এমনি দেখা দেয় প্রতি বছর, তার মধ্যে এইরকম একটা সংকট বিদ্যুতের সংকটটা বেশ ভয়াবহ হবে বলেই মনে করছেন। কারণ আমি আজকে কথা বলছিলাম যে বেসরকারি বিদ্যুৎ উৎপাদক যারা, তাদের সঙ্গে তারা বলছেন যে ফার্নেস অয়েল যেটা দেশে আপনার প্রাইভেট সেক্টর থেকে 9,000 মেগাওয়াটের মতো বিদ্যুতের ক্যাপাসিটি আছে, তার রাফলি অর্ধেকের মতো হচ্ছে ফার্নেস অয়েল বেসড ক্যাপাসিটি। তো এগুলোর সবটা ইউটিলাইজড হয় না, সরকার যখন যতটুক চায় এই ধরনের কন্ট্রাক্টই আছে তারা। তো তারা বলছিলেন যে সিঙ্গাপুরে আসলে ফার্নেস অয়েলের একটা ভালো ডিপোজিট আছে, যেখান থেকে আমরা সাধারণত ওখান থেকেই কিনি, এবং এটা আমরা যদি এখন বাড়িয়ে দিই এবং ফার্নেস অয়েল থেকে যদি সরকার আরও বেশি বিদ্যুৎ নিতে চায়, নেয়, তাহলে ধরেন গ্যাসটা চাইলেও আপনি যদি না পান, তখন সরকার আপনার ফার্নেস অয়েল থেকে যে বিদ্যুৎ হয় সেটা নিতে পারে, আরও বাড়াতে পারবে তারা উৎপাদন। কিন্তু সমস্যা হচ্ছে তাদের কাছে টাকা নাই, সরকারের কাছে তারা ফার্নেস অয়েল বেসড যে প্ল্যান্টগুলো, তারাই টাকা পায় প্রায় 11-12 হাজার কোটি টাকা। এটা 7 মাস 10 মাসের পুরনো বিল। তো যাই হোক, সরকার যদি ক্লিয়ার করে, বলছে অ্যাটলিস্ট ধরেন যে এখন রাফলি 12,000 মেগাওয়াটের মতো হচ্ছে ডেইলি ডিমান্ড, যে আমাদের বিদ্যুতের ডিমান্ড, সেটা কিন্তু জাস্ট সামার হিট করলেই 15 ক্রস করে যাবে, তারও বেশি হতে পারে। তো যাই হোক, সরকার সাশ্রয়ী হইতে বলেছেন, এবং আমাদের আসলে হওয়া উচিত আমরা একটু চেষ্টা করলে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে, নিশ্চয়ই বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সেভ করতে পারি আমাদের বাসা বাড়ি। এটি জনগণের দায়িত্ব, আর সরকারেরও দায়িত্ব যে আসলে সরবরাহের জন্য একটা এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট। মন্ত্রী নিজেও বলেছেন যে আসলে একটা দক্ষ ব্যবস্থাপনা আমাদের খুব দরকার।